আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 16 সেপ্টেম্বর 2025। আজকের খবরে আমরা আপনাদের দেখাবো গাজা সিটিতে সবচেয়ে বড় হামলা শুরু করেছে ইসরায়েল। বিস্ফোরণ আর চিৎকারের মাঝে গাজা শহর রক্তে ডুবে গেছে। ট্রাম্প হামাসকে সতর্ক করে বলেছেন, বন্দীদের ঢাল বানালে ফলাফল হবে কঠোর। হামাসও ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যে পাল্টা জবাব দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল এখন আর কাতারের উপর হামলা করবে না। কিন্তু তার এক বাক্যকে ঘিরে উঠেছে বিপজ্জনক প্রশ্ন। কাতার ও চীন মিলে ঘেরাও করেছে ইসরায়েলকে, অভিযোগ নেতানিয়াহুর। দোহা সামিটে আরব দেশগুলোর কঠোর নিন্দা। বলা হচ্ছে ইসরায়েল আলোচনার ধারা ভেঙে দিয়েছে এবং ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার পরিকল্পনা চলছে। এবং ইরানের বড় ক্ষতি করার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। চলুন শুরু করা যাক। যার ভয় ছিল সেটাই এখন বাস্তবে পরিণত হচ্ছে। ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে আনুষ্ঠানিকভাবে হেভি গ্রাউন্ড আক্রমণ শুরু করেছে। সারা রাত এত বোমাবর্ষণ হয়েছে যে মানুষ বলছে এমনটি আগে কখনো দেখিনি, কখনো শুনেনি। বিস্ফোরণে পুরো শহর কেঁপে উঠেছে এবং পুরো শহর রক্তাক্ত ও ধোঁয়ায় ভরে গেছে। গাজা সিটি দখলের অভিযান শুরু হয়েছে। এমন একটি মিশন শুরু হয়েছে যার ফলাফল এখনও কারোর জানা নেই। গতরাতে ইসরায়েল গাজা সিটিতে আনুষ্ঠানিকভাবে গ্রাউন্ড আক্রমণ শুরু করে দিয়েছে। বিশ্বের বড় সংবাদ সংস্থা ও বড় পত্রিকাগুলো এটিকে শিরোনাম করেছে। নেতানিয়াহু সরকার বলছে এই অভিযানের লক্ষ্য হামাসকে মূল থেকে বিলোপ করা। এই অপারেশন কেন গুরুত্বপূর্ণ তা বুঝুন। যুদ্ধে একটি বিপজ্জনক মোড় এসেছে। প্রায় 2 বছর ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালিয়ে আসা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে যে এখন মৃত্যুর সংখ্যা আরও দ্রুত বাড়বে এবং গাজায় মানবিক বিপর্যয় অনেক গুণ বেড়ে যাবে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে এই যুদ্ধে এখন পর্যন্ত আনুমানিক 65,000 ফিলিস্তিনি সরকারি হিসাব অনুযায়ী নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েল গাজা সিটির সবচেয়ে উঁচু উঁচু বাড়িগুলো ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলি সৈন্যরা গাজা সিটির 10 লাখ মানুষকে বলেছে শহর ছেড়ে দক্ষিণের মানবিক এলাকায় চলে যাও, যেখানে এখন মানবিক কোনো কার্যক্রম নেই। এ পর্যন্ত প্রায় 3 লাখ মানুষ গাজা সিটি ছেড়ে তাদের বাড়ি পরিত্যাগ করে অন্য শহরে চলে গিয়েছে। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত ইসরায়েলি বিমান বাহিনী গাজা সিটিতে ব্যাপক বোমাবর্ষণ করেছে। এর সঙ্গে সঙ্গে ইসরায়েলি ট্যাঙ্কগুলো শহরের ভেতরে ঢুকেছে। আমি পরের ছবিগুলো দেখাবো। বন্ধুরা, ইসরায়েলের শীর্ষ নিরাপত্তা কর্তা, আইডিএফের চিফ অফ স্টাফ, মোসাদ, শিনবেট এবং মিলিটারি ইন্টেলিজেন্স, এদের সবাই নেতানিয়াহুকে এই অপারেশন শুরু না করার পরামর্শ দিয়েছিলেন। তারা স্পষ্ট বলেছিলেন এই অপারেশন শুরু করলে ইসরায়েলি বেসামরিক বন্দীদের প্রাণ ঝুঁকিতে পড়বে এবং ইসরায়েলি বাহিনী বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে পারে। অনেক সৈন্য নিহত হতে পারে এবং হামাস পুরোপুরি নির্মূল হবে না। এমনকি অপারেশন চালিয়ে দিলেও শেষ পর্যন্ত ইসরায়েলকে গাজার 20 লাখ মানুষের উপর সরাসরি সামরিক শাসন চালাতে হতে পারে, যা সহজ কাজ নয়। প্রতিদিন সংঘর্ষ হবে, সব কিছু নেতানিয়াহুকে বলা হয়েছিল। তবুও তিনি নিজের চেয়ার রক্ষা করতে এই সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি আশ্চর্যের ব্যাপার হচ্ছে, গতকাল আমেরিকার শীর্ষ কর্মকর্তা সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছিলেন। আর ঠিক সেই রাতেই এই অপারেশন শুরু করা হলো। খবর অনুযায়ী মার্কো রুবিও বা আমেরিকা এই অপারেশন শুরু করতে নেতানিয়াহুকে বাধা দেয়নি। অর্থাৎ এখন যা ঘটছে তার খবর আমেরিকার কাছেও আছে এবং সিজ ফায়ারের চেষ্টাগুলো কেবল মিথ্যা চালাকি হতে পারে। গাজা সিটিতে আর কোনো এলাকা নিরাপদ নেই। প্রতিটি পাড়ায় ইসরায়েলি এয়ার স্ট্রাইকের ধারা অব্যাহত। মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছে এবং হাজার হাজার পরিবার রাস্তায় ঠেলা খাচ্ছে। মাথার উপর কোনো ছাউনি নেই, কোনো আশ্রয় নেই। চারিদিকে কেবল আতঙ্ক, আগুন ও বিধ্বংসী দৃশ্য। ইসরায়েলি বাহিনী আনুষ্ঠানিকভাবে গাজা সিটিকে দখলের ঘোষণা দিয়েছে এবং সেখানে জীবন এখন নরক হয়ে উঠেছে। লাখ লাখ ফিলিস্তিনি এখনও শহরের ভেতরে আটকে আছে। কোথাও নিরাপদ জায়গা নেই, কোনো শরণার্থী শিবির নেই। তারা কেবল পালাতেই থাকছে। যে যেখানে লুকাতে পারবে সেখানে লুকিয়ে আছে, কারণ নিরাপদ কোনো জায়গা নেই, কোনো আশ্রয় নেই। চারিদিক থেকে বোমাবর্ষণ করা হচ্ছে। পরিবারগুলোকে তাদের সন্তানদের সঙ্গে রাস্তায় ঘুমাতে বাধ্য হচ্ছে। উপর থেকে নির্মম বিমান হামলা বাড়িঘর আর তাঁবুগুলোকে ধ্বংস করে ময়লায় পরিণত করেছে। শিশুরা লাশের মাঝে কাঁদছে। এসব ভয়ানক দৃশ্য দেখতে মানুষকে বাধ্য করা হয়েছে, যাতে তারা তাদের শহর ছেড়ে পালিয়ে যায় এবং ইসরায়েল গাজা সিটিতে দখল করে নেয়। কিন্তু বাস্তবতা হলো, লাখ লাখ মানুষ এখন সেখানে আটকে আছে। তাদের কাছে কোনো আশ্রয় নেই, কোনো রাস্তাও নেই। আপনি যে ছবিগুলো দেখছেন সেগুলো পুরনো ছবি নয়, এটি সাম্প্রতিক ছবি। গত কয়েক ঘন্টায় গাজা সিটির উপর শুরু হওয়া সবচেয়ে ভারী বোমাবর্ষণের ছবি। চারিদিকে লালচে কমলা আলো, আগুন ছাড়া কিছুই নেই। এবার আসি পরের খবরে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যদি গাজায় ইসরায়েলের বন্দীদের মানব ঢাল হিসেবে ব্যবহার করা হয়, পরিস্থিতি ভয়াবহ হবে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে তাদের কাছে রিপোর্ট এসেছে যে হামাস বন্দীদের সুড়ঙ্গ থেকে বের করে মাটির উপর নিয়ে আসছে, যাতে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করা যায়, এবং তিনি এটিকে মানবতার বিরুদ্ধে একটি অপরাধ বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্প বলেছেন, সব বন্দীদের অবিলম্বে মুক্তি দাও। যদি তা করা না হয় তাহলে ফলাফল খুবই কঠোর হবে। গাজার 65,000 মানুষের প্রাণহানির পরেও আজ পর্যন্ত ইসরায়েলের হামলাগুলোকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেনি ট্রাম্প। এটাও অদ্ভুত ব্যাপার।
এবার ট্রাম্পের বক্তব্যের পরে হামাস যে বিবৃতি দিয়েছে সেটাও শুনুন। ট্রাম্প ও নেতানিয়াহুর উদ্দেশ্যে হামাস সরাসরি তীব্র আক্রমণ করেছে। হামাস তাদের সাম্প্রতিক বিবৃতিতে বলেছে যে ট্রাম্পের বক্তব্যগুলি ইসরায়েলের প্রচারণা যন্ত্রের প্রতিধ্বনি মাত্র। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকা অবশ্যই জানে যে আসল যুদ্ধাপরাধের দায়িত্ব নেতানিয়াহুর উপর, যিনি প্রতিবারই বন্দীদের মুক্তি এবং যুদ্ধের বিরতির যে কোনো চুক্তিকে ভেস্তে দিয়েছেন। এতে কাতারের উপর আক্রমণের চেষ্টা এবং আলোচনায় থাকা হামাসের প্রতিনিধি দলের সদস্যদের হত্যা করার প্রয়াসও অন্তর্ভুক্ত আছে। হামাস আরও বলেছে যে গাজে চলমান গণহত্যা ও পাশবিক বিধ্বংসী কর্মকাণ্ড ইসরায়েলি বন্দীদের জীবনকে সংকটে ফেলেছে এবং সম্পূর্ণভাবে এর দায় নেতানিয়াহুর। যদি তাদের কিছু হয় তার পুরো দায় নেতানিয়াহুর উপর পড়বে। হামাস আরও অভিযোগ করেছেন যে আমেরিকান সরকার এই যুদ্ধের জন্য সরাসরি দায়ী, কারণ তারা ইসরায়েলকে সহায়তা করছে এবং বিশ্বমঞ্চে ইসরায়েলের যুদ্ধ অপরাধগুলো লুকাচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েল এখন আর কাতারের উপর পুনরায় আক্রমণ করবে না। তিনি গ্যারান্টি দিচ্ছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, নেতানিয়াহু এখন আর কাতারে আক্রমণ করবে না। কাতার আমাদের খুব ভালো সহযোগী, অনেকেই তা জানেন না। কিন্তু তিনি একই সঙ্গে বলেছেন নেতানিয়াহু হয়তো হামাসের লোকদের খোঁজে কাতারে যেতে পারেন। এই লাইনগুলো পরস্পর বিরোধী। ট্রাম্পের এই বক্তব্য থেকে বোঝা যায় না ঠিক কি বোঝাতে চেয়েছেন, তবে মনে হচ্ছে তিনি নেতানিয়াহুকে কাতারে থাকা হামাস নেতাদের বিরুদ্ধে কোনো ভিন্ন ধরনের পদক্ষেপের খোলা ছাড়পত্র দিয়ে দিয়েছেন। এখন নেতানিয়াহু কূটনৈতিকভাবে আর কোনো পদক্ষেপই নিতে পারবে না। ট্রাম্প সেই রিপোর্টকেও নাকচ করে দিয়েছেন, যে রিপোর্টে বলা হয়েছিল যে নেতানিয়াহু তাকে গত মঙ্গলবার দোহায় চালানো হামলার আগে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন। হোয়াইট হাউসের দাবি অনুযায়ী মার্কিন সেনারা ওয়াশিংটনে হামলার খবর দেয় তখনই যখন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইতিমধ্যেই আকাশে ছুটছিল, অর্থাৎ ট্রাম্পের কাছে আপত্তি জানানোর সময়ই ছিল না। ট্রাম্প এই ব্যাপারে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। ইসরায়েল বলছে আমরা আমেরিকাকে জানিয়ে তবেই হামলা করেছি, অর্থাৎ দুই পক্ষই খেলছে। অদ্ভুত ব্যাপার। আপাতত ট্রাম্প একদিকে বলছেন আর কোনো হামলা হবে না, অন্যদিকে নেতানিয়াহুকে অন্য কিছু করার ইঙ্গিত দিচ্ছেন, যেটা আমরা আর মিডিয়া বুঝতে পারছি। প্রশ্ন হলো আরব দেশগুলো কি সেটা বুঝতে পারছে? শাসকরা কি তা ধরতে পারছে? এদিকে কাতারের এক পদক্ষেপে নেতানিয়াহু ভয় পেয়ে গেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন কাতার কয়েকটি দেশের সঙ্গে মিলে ইসরায়েলের উপর নতুন অবরোধ আরোপ করতে চেষ্টা করছে, তাকে ঘেরাও করা হচ্ছে, সীমাবদ্ধ করা হচ্ছে। নেতানিয়াহু বলেছেন সবচেয়ে আগে অবরোধ কাতার আর চীনের দিক থেকে আসছে, যার পেছনে কয়েক বিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। তিনি আরও বলেছেন আগামী বছরগুলোতেও ইসরায়েলকে তার অস্ত্রশিল্প আরও শক্তিশালী করতে হবে, যাতে অস্ত্র আর গোলাবারুদের জন্য কাউকে অপেক্ষা করতে না হয়। নেতানিয়াহু দাবি করেছেন এই আইসোলেশন এই একঘরে করা কোনোভাবেই সফল হবে না। তিনি বলেছেন যেমন ইরান আমাদের উপর অবরোধ চাপিয়ে ঘেরাও করেছিল, আমরা তা ভেঙে ফেলেছি। একইভাবে এই অবরোধও ভেঙে দেব, কারণ আমেরিকা ও আরও কয়েকটি দেশ আমাদের পাশে রয়েছে। তিনি বলেছেন পশ্চিম ইউরোপে চ্যালেঞ্জ আছে, কিন্তু সেটাও আমরা অতিক্রম করব। মানে একদম স্পষ্ট, নেতানিয়াহু ভয় পাচ্ছেন ঠিকই, কিন্তু দুনিয়াকে দেখাচ্ছেন তিনি সুপার স্ট্রং। এখন আসি দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনের খবরে। সেখানে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য এসেছে। দোহা সম্মেলনে কাতারের আমির ইসরায়েলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি অভিযোগ করেছেন যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হামাসের নেতৃত্বের উপর হামলা চালিয়ে আলোচনা ব্যর্থ করার চেষ্টা করেছে। আর ইসলামী সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আমির বলেছেন যে দলের সঙ্গে আলোচনা চলছে সেই দলের মানুষদের হত্যা করার চেষ্টা করাই আসল উদ্দেশ্যকে প্রকাশ করে, অর্থাৎ আলোচনাকে রেললাইন থেকে সরিয়ে দেওয়াই ইসরায়েলের আসল উদ্দেশ্য। তারা একেবারে আলোচনায় বসতে চায় না। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করেন এবং বলেন তিনি পুরো আরব অঞ্চলে ইসরায়েলি প্রভাব বিস্তার করার স্বপ্ন দেখছেন। কাতারের আমির দোহায় হওয়া হামলাকে কাপুরুষোচিত সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন কেউ যদি দাবি করে যে এটি সন্ত্রাসবাদ নয়, তবে আমেরিকা চলে আসুক আর বলুক কাতারকে কি বলতে হবে। আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গাইদ ইসরায়েলি হামলাকে সীমা লঙ্ঘনকারী কাজ বলে অভিহিত করেছেন। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি বলেছেন এই ধরনের কর্মকাণ্ড কেবল যুদ্ধবিরতির সম্ভাবনাকেই শেষ করছে না, বরং গাজায় বিদ্যমান শান্তি চুক্তিকেও ঝুঁকির মুখে ফেলছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস বলেছেন চরমপন্থী ইসরায়েলি সরকার কোনোভাবেই অঞ্চলের নিরাপত্তার অংশীদার হতে পারে না। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ ও বিচারের দাবি তুলেছেন। এই সম্মেলন দোহায় সাম্প্রতিক ইসরায়েলি হামলার পর আহ্বান করা হয়েছিল, যা পুরো অঞ্চলে তীব্র অস্থিরতা ও চরম আলোড়ন সৃষ্টি করেছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সোমবার দোহায় আরব ও মুসলিম নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি ডেলিগেশনের নেতৃত্ব দিচ্ছিলেন মোহাম্মদ বিন সালমান। তিনি জর্ডানের সেকেন্ড বাদশাহ আবদুল্লাহ, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। কোনো বড় নাম বাকি রইল না যাদের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সাক্ষাৎ করেননি। এ সমস্ত বৈঠক আরব ইসলামিক সম্মেলনের সময় দোহায় হয়েছে।
এবার শুনুন আমেরিকার এক ওয়াদা, এক কসম, যেখানে বলা হয়েছে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টি করা হবে। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলকে আশ্বস্ত করেছেন যে ইরানের উপর সর্বোচ্চ চাপের নীতি চলমান থাকবে, যাতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে আটকানো যায়। রুবিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, একটি পারমাণবিক ইরান যেটি একজন চরমপন্থী মৌলভী নেতা চালাবে এবং যার কাছে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র থাকবে, সেটি শুধু ইসরায়েল বা আমেরিকার জন্যই নয়, বরং পুরো বিশ্বের জন্য একটি বড় হুমকি। রুবিওর এই ইঙ্গিত ছিল আয়াতুল্লাহ খামেনির দিকে। রুবিও বলেছেন, ট্রাম্প সরকার ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ অব্যাহত রাখবে যতক্ষণ না ইরান তার পথ পরিবর্তন করে। মনে করিয়ে দেয় বন্ধুরা, জুনের যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল, যেখানে অনেক ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছিলেন। অর্থাৎ পরিষ্কার, ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুধু যুদ্ধক্ষেত্রে নয়, অর্থনীতি ও রাজনীতিতেও অব্যাহত থাকবে। আসলে সমস্যাটা হলো, ইরান এ অঞ্চলের একমাত্র দেশ যার ন্যাটোর সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং তারা নিজেদের অস্ত্রশক্তি ও মিসাইল ক্ষমতা বাড়াচ্ছে। অন্য আরব দেশগুলো তা করছে না, তারা বাইরে থেকে প্রতিরক্ষার জিনিস কিনে নেয়। তুরস্ক নিজেও তৈরি করে, তবে তুরস্ক ন্যাটোর অংশ। এছাড়া ইরান আমেরিকার অন্য শত্রু রাশিয়াকে অবিরাম অস্ত্র সরবরাহ করছে, তাই ইরানকে দুর্বল করতেই হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি আমাদের খোলামেলা ভঙ্গিতে দেওয়া স্পষ্ট খবরগুলো আপনাদের ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, সুখে থাকুন।